অভিনয়, আবেগ, আতঙ্ক। চোখ বন্ধ করলেই শুরু হবে গল্প। আপনাদেরকে স্বাগতম পুস্তকানে, যেখানে বই কথা বলে। আসসালামু আলাইকুম, স্বাগতম পুস্তকালে। আপনারা শুনছেন হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস দেবী-এর অডিও বুক। আজ নিয়ে এসেছি তৃতীয় পর্ব। আগের দুই পর্বে আমরা দেখেছি রহস্যের জাল আরও ঘন হয়ে উঠেছে, আর মিসির আলী ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন সত্যের সন্ধানে। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক হুমায়ূন আহমেদের দেবী। মিসির সাহেবের সঙ্গে তার প্রায় 2 ঘন্টা সময় কাটালো। রানু খুব সহজ স্বাভাবিক আচরণ করল। এর প্রধান কৃতিত্ব সম্ভবত মিসির সাহেবের। তিনি খুব আন্তরিক ভঙ্গিতে কথাবার্তা বললেন। এক পর্যায়ে রানু বলল, আপনি আমাকে তুমি করে বলবেন। আমি আপনার মেয়ের বয়সী। মেয়ের বয়সী হলে কি? আমার তো মেয়ে নেই, বিয়েই করিনি। রানু কিছু একটা বলতে গিয়েও বলল না। ভদ্রলোক সেটি লক্ষ্য করলেন। তুমি কিছু বলতে চাচ্ছিলে? জি না। কিছু বলতে চাইলে বলতে পারো। না, আমি কিছু বলবো না। মিসির সাহেব চায়ের ব্যবস্থা করলেন। চা খেতে খেতে নিতান্তই সহজ ভঙ্গিতে বললেন, আদিস সাহেব বলেছিলেন, তুমি যা স্বপ্নে দেখো তাই সত্যি হয়। হুম। যা স্বপ্নে দেখো তাই হয়? শুধু স্বপ্ন না, যা আমার মনে আসে তাই হয়। বলো কি? আপনার বিশ্বাস হচ্ছে না না? বিশ্বাস হবে না কেন? পৃথিবীতে অনেক অদ্ভুত ব্যাপার আছে। পৃথিবীটা বড় অদ্ভুত। বলতে বলতে মিসির আলি ড্রয়ার খুলে চৌকা ধরনের 4টি কার্ড বের করলেন। হাসি মুখে বললেন, রানু, এই কার্ডগুলোতে ডিজাইন আঁকা আছে। আমি এক একটি টেবিলের উপর রাখবো, ডিজাইনগুলো থাকবে নিচে। তুমি না দেখে বলতে চেষ্টা করবে। রানু অবাক হয়ে বলল, না দেখে বলবো কিভাবে? চেষ্টা করে দেখো, পারতেও তো পারো। বলো দেখি, এই কার্ডটিতে কি আঁকা আছে? কি আশ্চর্য! কি করে বলবো? আন্দাজ করো, যা মনে আসে তাই বলো। একটা ক্রস চিহ্ন আছে। ঠিক হয়েছে? তা বলবো না, এবার বলো এটিতে কি আছে। খুব ছোট ছোট সার্কেল। কটি বলতে পারবে? মনে হচ্ছে 3টি, 4টিও হতে পারে। মিসিস সাহেব কার্ডগুলো ড্রয়ারে রেখে সিগারেট ধরালেন। তাকে কেমন যেন চিন্তিত মনে হতে লাগলো। আনিস বলল, ও কি বলতে পেরেছে? মিসিস সাহেব তার জবাব না দিয়ে বলল, রানু, এবার তুমি বলো, প্রথম বইটা তুমি কিভাবে পেলে? সবকিছু বলবে, কিছুই বাদ দেবে না। আমি তোমাকে সাহায্য করতে চেষ্টা করছি। রানু চুপ করে রইল। তুমি নিশ্চয়ই চাও তোমার অসুখটা সেরে যাক, চাও না? যাই। তাহলে বলো, কোনো কিছু বাদ দেবে না। রানু তাকালো আনিসের দিকে। মিসির আলি বললেন, আদিস সাহেব, আপনি নয় পাশের ঘরে গিয়ে বসেন। ওই ঘরে অনেক বইপত্র আছে, বসে বসে পড়তে থাকুন। ন্যাশনাল জিওগ্রাফির কারেন্ট ইস্যুটা আছে, গতকালই এসেছে। রানু বলতে শুরু করল। মিসির আলি শুনতে লাগলেন চোখ বন্ধ করে। একটি প্রশ্নও জিজ্ঞেস করলেন না। মাঝখানে একবার শুধু বললেন, পানি খাবে? তৃষ্ণা পেয়েছে? রানু মাথা নাড়ল। তিনি পানির জগ এবং গ্লাস নিয়ে এলেন। শান্ত স্বরে বললেন, চোখে মুখে পানি দিয়ে নাও, ভালো লাগবে। রানু সেসব কিছুই করল না। শান্ত ভঙ্গিতে বসে রইল। কথা বলতে লাগলো স্পষ্ট স্বরে। রানুর প্রথম গল্প। আমার বয়স তখন 11-12 বছর। আমি মধুপুরে আমার এক চাচার বাড়িতে বেড়াতে গেছি, চাচাতো বোনের বিয়েতে। চাচাতো বোনটির নাম হচ্ছে অনুফা। খুবই ভালো মেয়ে, কিন্তু চাচা বিয়ে ঠিক করেছেন একটা বাজে ছেলের সঙ্গে। ছেলের প্রচুর জায়গা টায়গা আছে, কিন্তু কিছুই করে না। দেখতেও বাজে, দাঁত উঁচু, মুখে বসন্তের দাগ, দারুণ বেটে। অনুফা আবার এই নিয়ে খুব মন খারাপ।
প্রায়ই এই নিয়ে কাঁদে। আমি তাকে সান্ত্বনা টান্তনা দিতে চেষ্টা করি, কিন্তু আমি নিজেই একটা বাচ্চা মেয়ে, তাকে কি সান্ত্বনা দেব? তবে আমার সঙ্গে অনুফা আপার খুব ভাব ছিল, আমাকে অনেক গোপন কথা বলতো। যাই হোক, গায়ে হলুদের দিন খুব রং খেলা হলো। আমাদের ওদিকে রং খেলা হচ্ছে উঠোনে কাদা ফেলে তাতে গড়াগড়ি খাওয়া। সারাদিন রং খেলে কাদা মেখে সবাই ভূত হয়ে গেছি। ঠিক করা হলো সবাই মিলে নদীতে গোসল সেরে আসবে। চাচা অবশ্যই আপত্তি করলেন, মেয়ে ছেলেরা নদীতে যাবে কি? চাচার আপত্তি অবশ্যই টিকলো না। আমরা মেয়েরা সবাই দল বেঁধে নদীতে গোসল করতে গেলাম। বাড়ি থেকে অল্প কিছু দূরেই নদী। আমরা প্রায় 30-40 জন মেয়ে, খুব হইচই হচ্ছে। সবাই মিলে মহানন্দে পানিতে ঝাপাঝাপি করছি। সেখানেও খুব কাদা ছোড়াছুড়ি শুরু হলো। ঠিক তখন একটা কাণ্ড হলো। মনে হলো একজন কে যেন আমার পা জড়িয়ে ধরেছে, নির্ঘাত কেউ তামাশা করছে। আমি হাসতে হাসতে বললাম, এই ভালো হবে না, ছাড় বলছি, ছাড়। কিন্তু যে পা ধরেছে সে ছাড়লো না। হঠাৎ মনে হলো সে টেনে আমার পায়জামা খুলে ফেলার চেষ্টা করছে। তখন আমি চিৎকার দিলাম। সবাই মনে করলো কোনো একটা তামাশা হচ্ছে, কেউ কাছে এলো না। কিন্তু ততক্ষণে আমার পায়জামা খুলে ফেলেছে। আর এই সময় মিসির সাহেব বললেন, বুঝতে পারছি। তারপর কি হলো? সবার প্রথম অনুফা আপা ছুটে এসে আমাকে ধরলেন, তারপর অন্যরা ছুটে এলো। যে আমার পা জড়িয়ে ধরেছিল সে আমাকে শক্ত করে চেপে ধরে গভীর জলের দিকে টেনে নিতে লাগলো। তারপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান হবার পর শুনেছি ওরা আমাকে বহু কষ্টে টেনে পাড়ে তুলেছে এবং দেখেছে একটা মরা মানুষ আমাকে জড়িয়ে ধরে রেখেছে। ওই মরা মানুষটাকে গ্রামের লোকেরা নদীর পাড়ে মাটি চাপা দিয়েছিল। সেই সব কিছুই অবশ্যই আমি দেখিনি, শুনেছি, কারণ আমার কোনো জ্ঞান ছিল না। চাচা আমার চিকিৎসার জন্য আমাকে ঢাকা নিয়ে এসেছিলেন। সবাই ধরেই নিয়েছিল আমি বাঁচব না, কিন্তু বেঁচে গেলাম। এইটুকুই আমার প্রথম ভয়ের গল্প। রানু গল্প শেষ করে পুরো 1 গ্লাস পানি খেল। মিসির আলী সাহেব বললেন, ওই লোককে তুমি দেখোনি? জি না। গ্রামের অন্যরা তো দেখেছে। কিরকম ছিল দেখতে? আমি জানি না, কাউকে জিজ্ঞেস করিনি, কেউ আমাকে কিছু বলেও নি। এরপর কি তুমি কখনো তোমার চাচার বাড়িতে গিয়েছিলে? জি না, কখনো যাইনি। আর একটা কথা তুমি বলেছিলে, ওই লোকটা তোমার পায়জামা টেনে খুলে ফেলতে চেষ্টা করেছিল। তোমাকে যখন টেনে তোলা হলো তখন কি পায়জামা পরনে ছিল? জি না, ছিল না। মিসির আলী সাহেব সিগারেট ধরিয়ে নিচু গলায় বললেন, আমার কেন জানি মনে হচ্ছে কোনো একটি জিনিস তুমি আমাকে বলনি, কিছু একটা বাদ দিয়ে গেছো। রানু জবাব দিল না। যে জিনিসটা বাদ দিয়েছো সেটা আমার শোনা দরকার। সেটা কি বলবে? অন্য আরেকদিন বলবো। ঠিক আছে, অন্য একদিন শুনবো। তোমাকে আসতে হবে না, আমি গিয়ে শুনে আসবো। রানু কিছু বলল না। মিসির আলী সাহেব কিছুক্ষণ ভুরু কুচকে থেকে হঠাৎ বললেন, যখন তুমি একা থাকো তখন কি তোমার সঙ্গে কেউ কথা বলে? হ্যাঁ। মিসির আলী খুব উৎসাহ বোধ করলেন। ব্যাপারটা গুছিয়ে বলো তো। মাঝে মাঝে কে যেন আমার নাম ধরে ডাকে। পুরুষদের গলায়? জি না, মেয়েদের গলায়। শুধু ডাকে, অন্য কিছু বলে না? জি না। এবং যে ডাকে তাকে কখনো দেখা যায় না? জি না। হুম, এটা প্রথম কখন হয়? অর্থাৎ প্রথম কখন শুনলে? নদীর ব্যাপারটা ঘটার আগেই? হুম। কতদিন আগে? আমার ঠিক মনে নেই। আচ্ছা ঠিক আছে, আজ এ পর্যন্তই। রানুরা উঠে দাঁড়ালো। মিসির আলী ভারী গলায় বললেন,
আবার দেখা হবে। রানু কিছু বলল না। আনিস বলল, আমরা তাহলে যাই। আচ্ছা ঠিক আছে। মিসির আলী ওদের রিক্সা পর্যন্ত এগিয়ে দিতে এলেন। ওরা রিক্সায় উঠবার সময় তিনি হঠাৎ বললেন, রানু, যে তোমার পা জড়িয়ে ধরেছিল, ওর নাম কি? ওর নাম জালাল উদ্দিন। কি করে জানলে ওর নাম জালালউদ্দিন? রানু তাকিয়ে রইল, কিছু বলল না। মিসির আলী সাহেব বললেন, ঠিক আছে, পরে কথা হবে। রিক্সায় ওরা দুজনে কোনো কথা বলল না। আনিসের একবার মনে হলো রানু কাঁদছে। সে সিগারেট ধরিয়ে সহস্বরে বলল, ভদ্রলোককে তোমার কেমন লাগলো রানু? ভালো, বেশ ভালো লোক। উনি আসলে কি করেন? উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পার্ট টাইম টিচার, ক্লিনিক্যাল সাইকিয়াট্রি পড়ান। খুব জ্ঞানী লোক। ইউনিভার্সিটির টিচাররা এমন রোগা হয় তা তো জানতাম না। আমার ধারণা ছিল তারা খুব মোটাসোটা হন। রানু শব্দ করে হাসল। আনিস বলল, আজ বাইরে খাওয়া দাওয়া করলে কেমন হয়? শুধু শুধু টাকা খরচ। তোমার গিয়ে রান্না চড়াতে হবে না, চলো না, কিছু পয়সা খরচ হোক। কোথায় খাবে? আছে, আমার একটা চেনা জায়গা আছে, নান রুটি আর কাবাব। কি বলো? মিসির আলি সাহেব দেখলেন তার ঘরের সামনে 4টি মেয়ে দাঁড়িয়ে আছে। কোনো টিউটোরিয়াল ক্লাস আছে নাকি? আজ বুধবার, টিউটোরিয়াল ক্লাস থাকার কথা নয়। তবে কে জানে, হয়তো নতুন রুটিন দিয়েছে, তিনি এখনো নোটিশ পাননি। এই, তোমাদের কি ব্যাপার? মেয়েগুলো জড়সড় হয়ে গেল। কি, তোমাদের সঙ্গে কোনো ক্লাস আছে? জি না স্যার। তাহলে কি কিছু বলবে? স্যার, নোটিশ বোর্ডে আপনি একটা নোটিশ দিয়েছিলেন, সেই জন্যেই এসেছি। কিসের নোটিশ? তিনি ভুরু কোচকালেন। মেয়েগুলো মুখ চাওয়াচড়ি করতে লাগলো। কি নোটিশ দিয়েছিলাম? স্যার, আপনি লিখেছেন কারো এক্সট্রা সেন্সরি পারসেপশনের ক্ষমতা আছে কিনা আপনি পরীক্ষা করে বলবেন। মিসির আলি সাহেবের সমস্ত ব্যাপারটা মনে পড়ল। মাস দুয়েক আগে এরকম একটা নোটিশ দিয়েছিলেন ঠিকই, কিন্তু এই প্রথম 4জনকে পাওয়া গেল যারা উৎসাহী এবং সব কটি মেয়ে। মেয়েগুলো রোগা, তার মানে কি অকল্টের ব্যাপারে রোগা মেয়েরাই বেশি উৎসাহী? তিনি মনে মনে একটা নোট তৈরি করলেন এবং তৎক্ষণাৎ তার মনে হলো বিষয়টি ইন্টারেস্টিং, একটা সার্ভে করা যেতে পারে। এসো তোমরা, ঘরে এসো। তোমরা তাহলে জানতে চাও তোমাদের ইএসপি আছে কিনা? মেয়েগুলো কথা বলল না, যেন একটু ভয় পাচ্ছে। মুখ সবারই শুকনো। বসো তোমরা, চেয়ারে আরাম করে বসো। ওরা বসল। মিসির আলি সাহেব একটা সিগারেট ধরালেন, নিচু গলায় বললেন, সব মানুষের মধ্যেই ইএসপি কিছু পরিমাণ থাকে। টেলিপ্যাথির কথাই ধরো, তোমাদের নিজেদেরই হয়তো এ বিষয়ে অভিজ্ঞতা আছে। সহজ উদাহরণ হচ্ছে, ধরো একদিন তোমাদের কারো মনে হলো আজ অমুকের সাথে দেখা হবে। যার সঙ্গে দেখা হবার কথা মনে হচ্ছে সে কিন্তু এখানে থাকে চিটাগাং, কিন্তু সত্যি সত্যি দেখা হয়ে গেল। কি হয় না এরকম? মেয়েগুলো কথা বলল না। এর মধ্যে একজন রুমাল দিয়ে কপাল মুছতে লাগলো। মেয়েটি ঘামছে, নার্ভাস হয়ে পড়ছে মনে হয়। নিশ্চয়ই ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে। মিসির আলি বিস্মিত হলেন। নার্ভাস মেয়েটির দিকে তাকিয়ে বললেন, এ বিষয়ের চর্চা এখনো বিজ্ঞানের পর্যায়ে পড়ে না। বেশিরভাগ সিদ্ধান্তই অনুমানের ওপর। তবে আমেরিকায় একটি ইউনিভার্সিটি আছে, ডিউক ইউনিভার্সিটি। ওরা কিছু কিছু এক্সপেরিমেন্টাল কাজ শুরু করেছে। মুশকিল হচ্ছে ফলাফল সবসময় রিপ্রোডিউসেবল হয় না। মিসির আলি সাহেব ড্রয়ার খুলে 10টি চৌকো কাঠ টেবিলে বিছালেন। হাসি মুখে বললেন, পরীক্ষাটি খুব সহজ। এই কার্ডগুলোতে বিভিন্ন রকম চিহ্ন আছে, যেমন ধরো স্কোয়ার, ত্রিভুজ, বিন্দু। কোনটিতে কি আছে সেটা অনুমান করতে চেষ্টা করবে। দুই একবার কাকতালীয়ভাবে মিলে যাবে, তবে ফলাফল যদি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হয় তাহলে বুঝতে হবে তোমাদের ইএসপি আছে। এখন এসো দেখি কে প্রথমে বলবে।
তোমার নাম কি? নীলুফার। হ্যাঁ নীলুফার, তুমি প্রথমে চেষ্টা করো, যা মনে আসে তাই বলো। আমার কিছু মনে আসছে না। তাহলে অনুমান করে বলো। মেয়েটি ঠিকমতো বলতে পারল না। তার সঙ্গীরাও না। মিসির আলি হাসতে হাসতে বললেন, না, তোমাদের কারো কোনো ইএসপি নেই। ওরা যেন তাতেই খুশি হল। মিসির আলি গম্ভীর গলায় বললেন, না থাকাই ভালো। আধুনিক মানুষদের এসব থাকতে নেই। এতে অনেক রকম জটিলতা হয়। কি জটিলতা? আছে, আছে। বলুন না স্যার। মিসির আলি লক্ষ্য করলেন নীলুফার নামের মেয়েটি কথা বলছে। স্পষ্ট, সতেজ গলা। অন্য আরেকদিন বলবো, আজ তোমরা যাও। নীলুফার বলল, এমন কিছু কি স্যার আছে যা করলে ইএসপি হয়? লোকজন বলে প্রেমে পড়লেও এই ক্ষমতাটা অসম্ভব বেড়ে যায়। আমি ঠিক জানি না। তোমরা যদি কেউ কখনো প্রেমে পড়ো তাহলে এসো, পরীক্ষা করে দেখবো। কথাটা বলে মিসির আলি অপ্রস্তুত বোধ করলেন। ছাত্রীদের এটা বলা ঠিক হয়নি। কথাবার্তায় তার আরও সাবধান হওয়া উচিত। এরকম হালকা ভঙ্গিতে কথা বলা ঠিক হচ্ছে না। স্যার, আমরা যাই। আচ্ছা ঠিক আছে, দেখা হবে। মিসির আলি নিচের টিচার্স লাউঞ্জে চা খেতে এলেন। বেলা প্রায় 3টা। লাউঞ্জে লোকজন নেই। পলিটিক্যাল সায়েন্সের রশিদ সাহেব এক কোণায় বসেছিলেন। তিনি অস্পষ্ট স্বরে ডাকলেন, এই যে মিসির আলি সাহেব, অনেকদিন পর মনে হয় এলেন এদিকে। চা খাবেন? কে যেন বলছিল আপনি নাকি ভূতে ধরা সাজাতে পারেন, ঠিক নাকি? জি না, আমি ওঝা নই। রাগ করলেন নাকি? আমি কথার কথা বললাম। না, রাগ করবো কেন? আচ্ছা মিসির আলি সাহেব, আপনি ভূত বিশ্বাস করেন? না। রশিদ সাহেব উৎসাহিত হয়ে উঠলেন। আত্মা? আত্মায় বিশ্বাস করেন? না ভাই, আমি একজন নাস্তিক। আত্মা নেই এই জিনিসটা কি প্রমাণ করতে পারবেন? কি কি যুক্তি আছে শুনি আপনার হাতে? মিসির আলি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। রশিদ সাহেব বললেন, আত্মা যে আছে এর পক্ষে বিজ্ঞানীদের কিছু চমৎকার যুক্তি আছে। থাকলে তো ভালোই। বিজ্ঞানীরা জড়জগৎ বাদ দিয়ে আটটা তাত্তা দিয়ে উৎসাহ হলে কিন্তু ঝামেলা। রশিদ সাহেব, আমার মাথা ধরেছে। এ নিয়ে আর কথা বলতে চাই না, কিছু মনে করবেন না। মিসির আলি চা না খেয়েই উঠে পড়লেন। তার সত্যি সত্যি মাথা ধরেছে। প্রচণ্ড ব্যথা। বড় রকমের কোনো অসুখের একটা পূর্ব লক্ষণ। নীলু ইউনিভার্সিটি থেকে ফিরে এসে দেখে তার বিছানার উপর চমৎকার একটি প্যাকেট পড়ে আছে। ব্রাউন কাগজে মোড়া প্যাকেটে গোটা গোটা করে তার নাম লেখা। নীলুর বুক কেঁপে উঠল। ভিলুর চোখে পড়েনি তো? ভিলুর খুব খারাপ অভ্যাস আছে। অন্যের চিঠি খুলে খুলে পড়বে, হাসাহাসি করবে। নীলু দরজা বন্ধ করেই প্যাকেটটি খুলল। ছোট্ট চিঠি, কিন্তু কি চমৎকার করেই না লেখা। কল্যাণী আসু, ইচ্ছে করেই তোমাকে আমি খুব কম লিখি। তোমার চিঠি পড়ে পড়ে খুব মায়া জন্মে যায়। এই বয়সে আমার আর মায়া বাড়াতে ইচ্ছা করে না। মায়া বাড়লেই কষ্ট পেতে হয়। আরেকটি সামান্য উপহার পাঠালাম, গ্রহণ করলে খুব খুশি হব। আহমেদ সাবেদ। উপহারটি বড় সুন্দর। নীল রঙের একটি ডায়েরি, অসম্ভব নরম প্লাস্টিকের কভার, যেখানে ছোট্ট একটি শিশুর ছবি। পাতাগুলো হালকা গোলাপি। প্রতি পাতায় সুন্দর সুন্দর 2 লাইনের কবিতা। ডায়েরিটির প্রথম পাতায় ইংরেজিতে লেখা, আই উইশ আই কুড বি 18 এগেইন। নিচে লেখা AS। পড়তে গিয়ে কেন জানি নীলুর চোখে জল এলো। একজন সম্পূর্ণ অজানা মানুষের জন্য মন কেমন করতে লাগলো। লোকটি দেখতে কেমন কে জানে, সুন্দর নয় নিশ্চয়ই। বয়স্ক মানুষ, হয়তো চুলটুল পেকে গেছে। তাতে কিছু যায় আসে না। মানুষের বয়স হচ্ছে তার মনে। মন যতদিন কাঁচা থাকে ততদিন মানুষের বয়স বাড়ে না। এই লোকটির মন অসম্ভব নরম, শিশুর মতো নরম। নীলুর মনে হলো এই লোকটি স্বামী হিসেবে অসাধারণ ছিল। তার স্ত্রীকে সে নিশ্চয়ই সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসেছে। নীলু রাতের বেলা দরজা বন্ধ করে দীর্ঘ একটি চিঠি লিখল।
চিঠিতে লেখা। আপনি এমন কেন? নিজের কথা তো কিছুই লেখেননি, অথচ আমি আমার সমস্ত কথা লিখে বসে আছি। তবু মনে হয় সব বুঝি লেখা হলো না, অনেক কিছু বুঝি বাকি রয়ে গেল। আপনি আমাকে এত সুন্দর সুন্দর উপহার দিয়েছেন, কিন্তু আমি তো আপনাকে কিছুই দেইনি। আমার কিছু একটা দিতে ইচ্ছা করে, কিন্তু আমি তো জানি না আপনি কি পছন্দ করেন। আচ্ছা, আপনি কি টাই পরেন? তাহলে লাল টকটকে একটা টাই আপনাকে দিতে পারি। জানেন, পুরুষ মানুষের এই একটি জিনিসই আমি পছন্দ করি, কিন্তু হয়তো আপনি টাই পরেন না, ঢিলেঢালা ধরনের মানুষদের মতো চাদর গায়ে দেন। আপনার সম্পর্কে আমার খুব জানতে ইচ্ছে করে। একদিন আসুন না আমাদের বাসায়, এক কাপ চা খেয়ে যাবেন। জানেন, আমি খুব ভালো চা বানাতে পারি। অন্য কেউ চা বানিয়ে দিলে আমার বাবা খেতে পারেন না, সবসময় আমাকে বানাতে হয়। গত রোববারে কি হলো জানেন? রাত 3টেই বাবা আমাকে ডেকে বললেন, মা, এক কাপ চা বানাতো, বড্ড চায়ের তৃষ্ণা পেয়েছে। আপা, দরজা বন্ধ করে কি করছো? নীলু অপ্রস্তুত হয়ে দরজা খুলল। বিলু দাঁড়িয়ে আছে, সন্দেহজনকভাবে তাকাচ্ছে। কি করছিলে? হ্যাঁ, কই, কিছু করছিলাম না তো। বিলু বিছানায় এসে বসলো। আপা, তোমার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি। কি পরিবর্তন? অস্থির অস্থির ভাব, লক্ষণ ভালো না আপা। বলো তো কি হয়েছে? কি আবার হবে? তোর শুধু উল্টোপাল্টা কথা। কিছু একটা হয়েছে আপা, আমি জানি। কি যে বলিস! আমার কাছে লুকোতে পারবে না আপা, আমার চোখে ফাঁকি দেওয়া মুশকিল। যা ভাগ, পাকামো করিস না। বিলু গেল না, কাপড় ছাড়তে ছাড়তে বলল, রানু আপাকে আমি বললাম তোমার পরিবর্তনের কথা, তারও ধারণা তুমি কারো প্রেমে পড়েছো। আমার তো খেয়ে দেয়ে কাজ নেই। তাছাড়া প্রেমটা আমার সঙ্গে করবে কে? চেহারার এই তো অবস্থা। খারাপ অবস্থা কি? রংটা একটু ময়লা, এছাড়া আর কি? নীলু ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। নিঃশ্বাস ফেলছো কেন আপা? নিজের চেহারা সম্পর্কে তোমার এমন ধারণা থাকা উচিত না। সবাই তো আর রানু আপার মতো হয় না, হওয়া উচিত নয়। উচিত নয় কেন? সুন্দরী মেয়েদের অনেক রকম প্রবলেম থাকে। কি প্রবলেম? রানু আপার মাথা খারাপ, সেটা তুমি জানো? কি বলছিস এসব? ঠিকই বলছি। আকবরের মা একদিন দুপুরে কি জন্য যেন গিয়েছিল, শুনে রানু আপা নিজের মতো হাসছে এবং কথা বলছে। তাই নাকি? হ্যাঁ, কথাগুলো বলছে আবার দুই রকম গলায়। আকবরের মা প্রথমে ভেবেছিল কেউ বোধহয় বেড়াতে এসেছে, শেষে ঘরে ঢুকে দেখে কেউ নেই। সত্যি? হ্যাঁ, রহমান সাহেবের স্ত্রী বললেন একদিন নাকি আনিস সাহেব গভীর রাতে রহমান সাহেবকে ডেকে নিয়ে গেলেন তার স্ত্রী খুব অসুখ এই কথা বলে। রহমান সাহেব গিয়ে দেখেন অসুখ টসুখ কিচ্ছু নেই, দিব্যি ভালো মানুষ। নীলু মৃদু স্বরে বলল। রানুর মতো সুন্দরী হলে আমি পাগল হতেও রাজি। বিলু হেসে ফেলল, হাসতে হাসতে বলল, কথাটা ঠিক বলেছে আপা। রানু প্রসঙ্গে পাওয়া সব তথ্য লিখে রাখবার জন্য মিসির আলি সাহেব মোটা একটি খাতা কিনে এনেছেন। খাতাটির প্রথম পাতায় লেখা একজন মানসিক রোগীর পর্যায়ক্রমিক মনোবিশ্লেষণ। দ্বিতীয় পাতায় কিছু ব্যক্তিগত তথ্য, যেমন নাম রানু আহমেদ, বয়স 17 বছর, রূপবতী, বৈবাহিক অবস্থা বিবাহিত ব্র্যাকেটে 13 মাস আগে বিয়ে হয়, স্বাস্থ্য রুগ্না, ওজন 80 পাউন্ড, স্বামী আনিস আহমেদ, দি জেনিত ইন্টারন্যাশনালের ডিউটি অফিসার, বয়স 37, স্বাস্থ্য ভালো। তৃতীয় পাতায় হেডিংটি হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন। এর নিচে লাল কালি দিয়ে একটি বড় প্রশ্নবোধক চিহ্ন আঁকা। এই পাতায় অনেক কিছুই লেখা হয়েছে, আবার কাটাকুটিও করা হয়েছে, যেন মিসির আলি সাহেব মনস্থির করতে পারছেন না কি লিখবেন। দুটি লাইন শুধু পড়া যায়। লাইন দুটির নিচে লাল কালি দিয়ে দাগ দেয়া। মেয়েটির অডিটরি হ্যালুসিনেশন হচ্ছে। সে একা থাকাকালীন শুনতে পায় কে যেন তাকে ডাকছে। পরের কয়েকটি পাতায় রানুর সঙ্গে তার প্রথম সাক্ষাতের খুঁটিনাটি প্রতিটি বিষয় লেখা।
এ পাতাগুলো পড়লেই বোঝা যায় মিসির আলি নামের এই লোকটির স্মৃতিশক্তি অসাধারণ। অতি তুচ্ছ ব্যাপারগুলো লেখা আছে। যেমন এক জায়গায় লেখা, মেয়েটি বেশ কয়েকবার শাড়ির আঁচল টেনেছে, 2বার শব্দ করে আঙুল ফুটিয়েছে। আমি লক্ষ্য করলাম মেয়েটি পানি খেলো মাথা নিচু করে, বেশ খানিকটা নিচু করে, যেন পানি পান করার ব্যাপারটি সে আড়াল করতে চায়। নদীতে গোসলের গল্পটি লেখা আছে। গল্পের শেষে বেশ কিছু প্রশ্ন করা আছে, যেমন একজন মৃত মানুষ পানিতে ভেসে থাকবে, ডুবে থাকবে না। গল্পে মৃত মানুষটির ডুবে ডুবে চলার কথা আছে, এরকম থাকার কথা নয়। পাজামা খুলে ফেলার কথা আছে। কিশোরীরা সাধারণত শক্ত গিট দিয়ে পাজামা পরে, গিট খুলতে হলে ফিতা টানতে হবে। ওই মানুষটি কি ফিতা টেনেছিল, না পায়জামাটাই টেনে নামিয়েছে? মৃত লোকটির কি কোনো পোস্টমর্টেম হয়েছিল? তার আনুমানিক বয়স কত ছিল? প্রথম অসুস্থতার সময় কি মেয়েটি ঘুমের মধ্যে কোনো কথাবার্তা বলতো? কি বলতো? মেয়েটি বলল লোকটির নাম জালাল উদ্দিন। কিভাবে বলল? লোকটির নাম তো জানার কথা নয়, নাকি পরে শুনেছে? জালাল উদ্দিন জাতীয় নামের কারোর সঙ্গে কি এই মেয়েটির পূর্ব পরিচয় ছিল? প্রশ্নের শেষে 3টি মন্তব্য লেখা আছে। মন্তব্যগুলো সংক্ষিপ্ত। প্রথম মন্তব্য, মেয়েটি যে ঘটনার কথা বলেছে তা বিশ্বাসযোগ্য নয়। দ্বিতীয় মন্তব্য, এই ঘটনাটা অন্য যেসব ব্যক্তি প্রত্যক্ষ করেছে তাদের সঙ্গে প্রথমে আলাপ করতে হবে। দ্বিতীয় মন্তব্যটি লাল কালি দিয়ে আন্ডারলাইন করা ও পাশে লেখা অত্যন্ত জরুরি। তৃতীয় মন্তব্য, মেয়েটির অবশ্যই কিছু পরিমাণ এক্সট্রা সেন্সরি পারসেপশন আছে। সে কার্ডের সবকটি চিহ্ন সঠিকভাবে বলতে পেরেছে। আমি এরকম আগে কখনো দেখিনি। এই বিষয়ে আমার ধারণা হচ্ছে মানসিকভাবে অসুস্থ রোগীদের এই দিকটি উন্নত হয়ে যায়। আমি এর আগেও যে কটি অসুস্থ মানুষ দেখেছি তাদের সবার মধ্যে এই ক্ষমতাটি কিছু পরিমাণ লক্ষ্য করেছি। দি জার্নাল অব প্যারাসাইকোলজির 3য় ভলিউমে 1973 এই প্রসঙ্গে রিভিউ পেপার আছে। অথর জন নান এবং এফ টলম্যান। সোহাগী হাই স্কুলের হেডমাস্টার সাহেব দারুণ অবাক হলেন। রানুর ব্যাপারে খোঁজ খবর করার জন্য এক ভদ্রলোক এসেছেন। এর মানে কি? অতদিন আগে কি হয়েছিল না হয়েছিল তা কি এখন আর কারো মনে আছে? আর মনে থাকলেও এইসব ব্যাপার নিয়ে এখন ঘাটাঘাটি করাটা বোধহয় ঠিক নয়। কিন্তু যে ভদ্রলোক এসেছেন তাকে মুখের উপর না বলতেও বাধছে। ভদ্রলোক হাজার হলেও বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, মানি লোক। তাছাড়া এত দূর এসেছেন নিশ্চয়ই কোনো কারণ আছে। মুখে বলছেন রানু অসুস্থ এবং তিনি রানুর একজন চিকিৎসক, কিন্তু এটা ঠিক বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কারণ মাসখানেক আগেই রানুকে তিনি দেখে এসেছেন, কিছুমাত্র অসুস্থ মনে হয়নি। আজ হঠাৎ এমন কি হয়েছে ঢাকা থেকে এই ভদ্রলোককে আসতে হলো? রানুর কি হয়েছে বললেন? মানসিকভাবে অসুস্থ। আমি তো সেদিনই তাকে দেখে এলাম। যখন দেখেছেন তখন হয়তো সুস্থই ছিল। কি জানতে চান আপনি? বলেন। নদীতে গোসলের সময় কি ঘটেছিল সেটা বলেন। সেসব কি আর এখন মনে আছে? ঘটনাটা বেশ সিরিয়াস এবং নিশ্চয়ই আপনাদের মধ্যে বহুবার আলোচিত হয়েছে, কাজেই মনে থাকার কথা। আপনার যা মনে আছে তাই বলেন। হেডমাস্টার গভীর স্বরে ঘটনা বললেন। রানুর গল্পের সঙ্গে তার গল্পের কোনো অমিল লক্ষ্য করা গেল না। শুধু ভদ্রলোক বললেন, মেয়েরা তো গোসল করতে গেছিল দুপুরে, সন্ধ্যায় নয়। পায়জামা খোলার ব্যাপারটি বলেন। পায়জামাটা কি পাওয়া গিয়েছিল? আপনি কি বলছেন বুঝতে পারছি না তো। রানু বলছিল নদীতে গোসল করার সময় সেই মরা মানুষটি তার পায়জামা খুলে ফেলে। আরে না না, কি বলেন? ওর পরনে পায়জামা ছিল? হ্যাঁ, থাকবে না কেন? আপনার ঠিক মনে আছে তো? মনে থাকবে না কেন? পরিষ্কার মনে আছে। আপনি অন্য সবাইকে জিজ্ঞেস করে দেখতে পারেন। ওই মরা মানুষটা সম্পর্কে কি জানেন? কিছুই জানি না রে ভাই। থানায় খবর দিয়েছিলাম। থানা হচ্ছে এখান থেকে 10 মাইল। সেই সময় যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। থানাওয়ালারা আসে 2 দিন পরে। লাশ তখন পচে গলে গিয়েছে, শিয়াল কুকুর কামড়াকামড়ি করছে। থানাওয়ালারা এসে আমাদের লাশ পুঁতে ফেলতে বলে। আমরা নদীর ধারে গর্ত করে পুঁতে ফেলি। আচ্ছা, ওই লাশটা তো উলঙ্গ ছিল, ঠিক না?
জি না, ঠিক না। হলুদ রঙের একটা প্যান্ট ছিল আর গায়ে গেঞ্জি ছিল। মিসির সাহেবের ভুরু কুঞ্চিত হলো। আপনার ঠিক মনে আছে তো ভাই? আরে এটা মনে না থাকার কোনো কারণ আছে? পরিষ্কার মনে আছে। লাশটি কি বুড়ো মানুষের ছিল? জি না, জোয়ান মানুষের লাশ। আর কিছু কি মনে পড়ে? আর কিছু তো নেই মনে পড়ার। আপনার ওই মেয়েটির সঙ্গে কথা বলতে চাই। অনুফাজার নাম। শুনেছি ওর শ্বশুর বাড়ি কাছেই। হরিণঘাটায়? আপনি যেতে চান হরিণঘাটা? জি। কখন যাবেন? আজকেই যেতে পারি। কত দূর এখান থেকে? 15 মাইল। বেবডিক্সি করে যেতে পারেন। রাতে ফিরে আসতে পারবো? তা পারবেন। বেশ, তাহলে আপনি আমাকে ঠিকানা দিন। দেব। বাড়িতে চলেন, খাওয়া দাওয়া করেন, তারপর। আমি হোটেল থেকে খেয়ে দিয়ে এসেছি। তা কি হয়, অতিথি মানুষ। আসুন আসুন। ভদ্রলোক বাড়িতে নিয়ে গেলেন ঠিকই, কিন্তু বড়ই গম্ভীর হয়ে রইলেন। মাথার উপর হঠাৎ এসে পড়া উপদ্রবে তাকে যথেষ্ট বিরক্ত মনে হলো। ভালো করে কোনো কথাই বললেন না। অকারণে বাড়ির একজন কামলার ওপর প্রচণ্ড হম্বিতম্বি শুরু করলেন। কিন্তু অনুফার বাড়িতে সম্পূর্ণ ভিন্ন ব্যাপার ঘটল। মেয়েটি আদর যত্নের একটা মেলা বাঁধিয়ে ফেলল। মিসির আলি অবাক হয়ে দেখলেন মেয়েটির স্বামী সন্ধ্যাবেলাতেই জাল নিয়ে পুকুরে নেমে গেছে। অনুফা পরিচিত মানুষের মতো আদুরে গলায় বলল, রাতে ফিরবেন কি? কাল সকালে যাবেন। লোকজন মিসির আলিকে দেখতে এলো। এরা বেশ সম্পন্ন গৃহস্থ। মেয়েটিও মনে হয় বেশ ক্ষমতা নিয়ে আছে। সবাই তার কথা শুনছে। ঘণ্টাখানেকের মধ্যে তার গোসলের জন্য গরম পানি করে দেওয়া হলো। একটা বাটিতে নতুন একটা গায়ে মাখা সাবান। মোড়কটিও পর্যন্ত ছেঁড়া হয়নি। বাংলা ঘরে নতুন চাদর বিছিয়ে বিছানা করা হলো। মেয়েটির বৃদ্ধ শ্বশুর একটি ফর্সি হুক্কাও এনে দিলেন এবং বরাবর বলতে লাগলেন, খবর না দিয়ে আসার জন্য ঠিকমতো খাতির যত্ন করতে না পেরে তিনি বড়ই শর্মিন্দা। তবে যদি কালকের দিনটা থাকেন তবে তিনি হরিণঘাটার বিখ্যাত মাগুর মাছ খাওয়াবেন। খাওয়াতে না পারলে তিনি বাপের বেটা না, ইত্যাদি ইত্যাদি। মিসির আলির বিস্ময়ের সীমা রইল না। তিনি সত্যি সত্যি একদিন থেকে গেলেন। মিসির আলি সাহেব এরকম কখনো করেন না। আজ আপনারা শুনলেন হুমায়ুন আহমেদের দেবী উপন্যাসের 3য় পর্ব। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পুস্তকানকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার মতামত বা অনুভূতি অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার প্রতিটি মন্তব্য আমাদের আরও ভালো মানের কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। আর 4র্থ পর্ব সবার আগে শুনতে বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।